আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন আমরা যে বিষয়টি দেখব যে পদে পদে অনিয়ম হয়রানি এনটিআরসিএ তে, অর্থাৎ এনটিআরসিএ এর যে পদে পদে অনিয়ম এবং হয়রানির যে বিষয়টি সেটি আজকের ভিডিও থেকে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে কালের কণ্ঠ যেই নিউজটি করেছে, আমরা সেটি আজকে দেখব। আর এনটিআরসি এর এই অনিয়ম এবং হয়রানির জন্যই কিন্তু আজকে 1 থেকে 17তম পর্যন্ত যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে, তারা আজকে কোনো না কোনো একদিন হলেও তারা এনটিআরসি এর সামনে অবস্থান করেছে এবং মানববন্ধন করতে হয়েছে। তো যাই হোক, বিষয়টি আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে আপনি ভিডিওটি দেখবেন। আর আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি এমনিতেই যেহেতু আজকে বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, সেক্ষেত্রে আর বড় করছি না। আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে যে পদে পদে অনিয়ম হয়রানির যে এনটিআরসিএতে দুর্নীতি, সেগুলো আমরা শুরুতেই দেখি। যেমন দেখেন, দুর্নীতি ও হয়রানির জন্য যেন এনটিআরসিএ প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দেয়াই কাজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর। হাজার হাজার শূন্যপদ রেখেও পদায়ন না করা, ভুয়া সনদ, গণবিজ্ঞপ্তি জারিতে কালক্ষেপণ, বদলির ব্যবস্থা না রাখা, এসবই করে আসছে প্রতিষ্ঠানটি। চাকুরি প্রত্যাশীদের দিনের পর দিন করে যেতে হচ্ছে দাবি আদায়ের আন্দোলন। তারপরে কি বলেছে যে আদালত পাড়াতে গুনতে হচ্ছে লাখ লাখ টাকা, আর প্রতিষ্ঠানটি আয় করছে কোটি কোটি টাকা। ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না প্রতিষ্ঠানটির। চেয়ারম্যান আসে এবং চেয়ারম্যান যায়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এনটিআরসি এর কিন্তু চেয়ারম্যান আসে এবং চেয়ারম্যান যায়, কিন্তু শেষে কি বন্ধ হয় না হয়রানি। চাকরি প্রত্যাশী বেকার কেউ নিবন্ধন পরীক্ষায় পাশের মাধ্যমেই যেন নাম লেখান ভোগান্তির খাতায়। শুরুতেই আন্দোলন করতে হয় গণবিজ্ঞপ্তির জন্য। বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগ জটিলতা ও দুর্নীতি নিরসনের শিক্ষক নিবন্ধন পরীক্ষা চালু করা হয় 1.5 দশক আগে। আর এসব শিক্ষক নিয়োগের জন্য সরকার 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রতিষ্ঠা করে। দেশের অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন একবার করতে হলেও এক্ষেত্রে ব্যতিক্রম এনটিআরসি এর। তাদের নিয়ম জটিলতার কয়েক ধাপে আবেদন করতে হয় প্রার্থীদের। 2022 সালের এনটিআরসি কর্তৃক বৈধ সনদ পান মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি বলেন, প্রায় 3 বছর অপেক্ষা ও টেবিলে টেবিলে ঘুরতে হয়েছে, এমনকি করতে হয়েছে দলগত আন্দোলন। এরপর সনদ পাওয়ার পরও স্বস্তি মেলেনি আমাদের। শূন্যপদ থাকা সাপেক্ষ করতে হয়েছে আবেদন। এরপর আমাকে প্রায় 400 পদের জন্য আবেদন করতে হয়েছে, তাতে আমার খরচ হয়েছে প্রায় 60,000 টাকা। তিনি প্রশ্ন রেখে বলেন, আমাকে কেন আদালতে আবেদন করতে হবে? কেন আলাদা আবেদন করতে হবে? আমি সনদ দেখিয়ে আবেদন করব, পছন্দক্রম দেখব, এটাই তো হওয়ার কথা। আশরাফুলের মতো হাজারো প্রার্থীকে গুনতে হয়েছে হাজার হাজার টাকা, যাতে আকাশচুম্বী আয়ও হয়েছে প্রতিষ্ঠানটির। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে কি করেছে? 34,000 শিক্ষক নিয়োগের আগে এসব আবেদনের প্রেক্ষিতে এনটিআরসি আয় করে প্রায় 203 কোটি টাকা। এনটিআরসি এর নিয়ম যেন একটি ফাঁদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের প্রেক্ষিতে নিয়োগের জন্য প্রিলিমিনারি, লিখিত, মৌখিক ও জাতীয় সম্মিলিত মেধা তালিকায় স্থান পেতে হয়। এরপর নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রার্থীদের কাছে আবেদন নেওয়া হয়। শেষ ধাপে মেধা তালিকার শীর্ষে সারি থেকে শূন্য পদে একজন শিক্ষক সুপারিশ করা হয়। এসব ধাপে ভোগান্তি চরম মাত্রায় ঠেকেছে। এসব নিয়োগের ক্ষেত্রে দেখা যায় প্রায় প্রতিটি পর্যায়ে মামলার খড়গে আটকে গেছে প্রায় সকল সিদ্ধান্ত। বেকার চাকরি প্রত্যাশীদের আশা দেখিয়ে নিয়মের মারপেঁচে আটকে রাখা হয়। এনটিআরসি শিক্ষক হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রথম ধাপে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানেও স্কুল বা কলেজ ক্যাটাগরিতে প্রার্থীরা আবেদন করেন। একটি আবেদনের খরচ 350 টাকা। আবার শিক্ষক হিসেবে চূড়ান্ত উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটি শূন্যপদের বিপরীতে আবেদন ফি 100 টাকা। আদালতের সিদ্ধান্তে 2018 সালে প্রকাশিত দ্বিতীয় গণবিজ্ঞপ্তির 40,000 শিক্ষক পদে নিয়োগ দেয় এনটিআরসিএ। এরপর বিভিন্ন ব্যাচের চাকরি প্রত্যাশীরা আদালতের দ্বারস্থ হন। এ নিয়ে তৎকালীন সময় রিট হয়েছিল 166টি।
এমনকি এসব নিষ্পত্তি হওয়ার পরও 13তম নিবন্ধনধারীদের নিয়ে দুরকম আদেশ আসায় সেটি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। শুধু এটি নয়, জটিলতা ছিল 2018 সালে নিয়োগ পাওয়া প্রার্থীরা ছিলেন 2015 সালের সনদধারী, ফলে পিছিয়ে থাকে দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তি। তারা শত শত বিদ্যালয়ের শূন্য পদের আবেদন করেও চাকরি সুপারিশ পাননি। যাক, তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রত্যাশীরা আরও কঠিন সময়ের মধ্য দিয়ে সময় পার করেন। তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেশের করোনার কারণে স্থবিরতা চলে আসে। এই সময়টাতে তারা দীর্ঘ সময় আন্দোলন করেন। শুধু তাই নয়, এই নিয়োগ প্রক্রিয়া এতটাই জটিল ছিল যে কোনো পক্ষকে আন্দোলনের মাঝেই থাকতে হয়। প্রায় 100 দিনের মতো অনশন করেছে নিবন্ধনধারীরা। এমনকি ঈদের দিনও তারা সড়ককে কাটিয়েছেন। তাদের দাবি, প্যানেল ভিত্তিক প্রথম নিবন্ধনধারীদের অগ্রাধিকার দিয়ে ক্রমান্বয়ে সকলকে নিয়োগ দেয়া। আবার এই 34,000 শিক্ষকের মধ্যে প্রায় 20,000 ইন্ডেক্সধারীর আবেদন করেন। এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো শিক্ষক। শূন্যপদের বিপরীতে দ্রুত বদলির প্রজ্ঞাপন জারি এবং বদলি চালু না হওয়া পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি না দেওয়ার দাবি জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ। তারা বলছেন, এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী নিজ এলাকায় পোস্ট না থাকায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। কিন্তু গত 27শে আগস্ট শিক্ষা উপদেষ্টার কাছে বদলি প্রজ্ঞাপনের স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্যপদের বিপরীতে বদলির চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত শূন্যপদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়ায় আমরা সব শিক্ষক অত্যন্ত উদ্বিগ্ন। সংগঠনের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার বলেন, শিক্ষা উপদেষ্টা আদেশ দেওয়ার পর কেন সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিপত্র জারির বিষয়ে গড়মিশ করছেন? বদলি প্রত্যাশী শিক্ষকরা তাই স্পষ্ট জানার পাশাপাশি দ্রুত প্রজ্ঞাপন চায়। বদলি প্রত্যাশী শিক্ষকরা বলেন, শিক্ষকদের বদলি না থাকায় একজন শিক্ষককে তার পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। 12,500 টাকা বেতনে উত্তোলন করে বাসা ভাড়া এবং কোনো রকম খেয়ে না খেয়ে যেমন জীবন অতিবাহিত করতে হয়। পাশাপাশি স্থানীয় প্রধান শিক্ষক এবং স্থানীয় শিক্ষকদের রোষানলে পড়ে মানসিক কষ্ট নিয়ে চাকরি করতে হয়। এমনকি আমাদের অনেক আছেন স্বামী এবং স্ত্রী চাকরির সুবাদে দুজন দুই প্রান্তে আছেন, কিন্তু শূন্যপদ বদলির ব্যবস্থা না থাকায় একে অপরের মাঝে মনোমালিন্য, পারিবারিক অশান্তি থেকে শেষে ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে। যদি 7 নং ধারা চালু থাকতো তাহলে গণবিজ্ঞপ্তি আবেদনের মাধ্যমে শিক্ষকরা তাদের নিজ এলাকায় যেতে পারতেন। শুধু তাই নয়, পদায়নের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন 94,000 সহকারী মৌলভী পদপ্রত্যাশী শিক্ষক। গণবিজ্ঞপ্তিতে চাহিদা প্রদানের পরেও তারা চাকুরি বঞ্চিত। মোহাম্মদ মাজেদ নামে এক চাকরি প্রত্যাশী বলেন, আমরা কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বঞ্চিত। আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি, বিভিন্ন দরবারে ঘুরেও কোনো সুরাহা হয়নি। আবার বিগত সরকারের আমলে আমাদের জামায়াত শিবিরও আখ্যা দিয়ে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি দাবি জানিয়ে বলেন, আমরা যোগ্যতা বলেই এই জায়গায় এসেছি, আমরা চাকরি চাই। আবার শুধুমাত্র একবার আবেদনের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছেন 17তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিত 739 জন প্রার্থী। তাদের দাবি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 17তম নিবন্ধনের 739 জন প্রার্থীকে আবেদন করায় এবং দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটিবার আবেদনের সুযোগ চান তারা। চাকরি প্রত্যাশী মোহাম্মদ ইমরান বলেন, 2020 সালের জানুয়ারি মাসে 17তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, রিটেন ও ভাইবার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ডিসেম্বরে। 1 বছরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগেছে। এতে আমাদের 739 জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ 3 বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না। কিন্তু বিগত গণবিজ্ঞপ্তিতে সবগুলোতেই ছাড় দেওয়া হলেও 17তম ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। চাকরি হবে না তাহলে পাস কেন করানো হলো? সনদই বা কেন দেয়া হলো? নিয়মের মারপ্যাচের বাইরে আছে প্রতিষ্ঠানটির দুর্নীতি। গেল বছর এনটিআরসি একজন গাড়ি চালকের দুর্নীতির তথ্য প্রকাশ হয়। তিনি তদবির জালিয়াতি করে আয় করেন কোটি কোটি টাকা, যেটি ইতিমধ্যে আমরা জেনেছি সেই গাড়ি চালক সম্পর্কে।
এরপর সনদ বাণিজ্য নিয়ে কথা বলেন একাধিক নিয়োগ পাওয়া ও নিয়োগ প্রত্যাশী শিক্ষক। মাগুরায় নিয়োগ পাওয়া এক শিক্ষক বলেন, সনদেই মূলত প্রধান বাণিজ্য হয়। 2020 সালে সনদের আবেদন রিজেক্ট হয় আমার। সনদ পাইয়ে দেওয়ার জন্য কয়েক শ্রেণীর দালাল থাকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করত। তারা সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত রাখত। এনটিআরসিএতে টাকা ঢাললেই মেলে স্বাক্ষর, বাড়িয়ে নেওয়া যায় নম্বর। এসব দুর্নীতির চিত্র গণমাধ্যমে প্রায়শই উঠে আসার পরও ব্যবস্থা নেয়নি এনটিআরসিএ। এনটিআরসিএ পার হওয়ার পরেও থেমে থাকে না হয়রানি। প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি, উপজেলা, জেলা ও আঞ্চলিক শিক্ষা অফিসের কর্মকর্তারা এমপিও ফাইল নানাভাবে আটকিয়ে রাখেন এবং রাখছেন। ঘুষ না দিলেই সেই ফাইল ছাড়ছে না। এসব নানা কারণে নিয়োগপ্রাপ্তদের হয়রানির রোধে এনটিআরসিএ তুলে দিতে মত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে। সরকারি কর্ম কমিশনের পিএসসি আদলে বেসরকারি শিক্ষকদের নিয়োগ দিতে নতুন কমিশন গঠন করা হবে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি খসড়া আইন তৈরির নির্দেশ দেয়। এনটিআরসিএ বিলুপ্ত করে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন এনটিএসসি গড়ে তোলা হবে। শুধু তাই নয়, সারা দেশে 60,000 শিক্ষক জাল সনদে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। তাদের চিহ্নিত করার পর কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি। এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরাম এই অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ নেয়নি এনটিআরসিএ। তারা দাবি করে আমাদের রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এনটিআরসি 60,000 জাল সনদ দিয়েছে, তাদের আবার এমপিওভুক্ত করেছে। জাল সনদধারীরা বহাল তবিয়তেই স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শাখায় এখনও শিক্ষকতা করেছেন। জাল সনদধারীদের চিহ্নিত করার পরও তাদের চাকরিচ্যুত করা হলো না কেন? আমাদের নিয়োগ এখনও দেয়নি কেন? এদিকে এনটিআরসিএকে ঢেলে সাজাতে মোহাম্মদ মফিজুর রহমানকে গত 9 সেপ্টেম্বর দায়িত্ব দেওয়া হয়। তিনি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহিল আজমের স্থলাভিষিক্ত হন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও তিনি যোগদান করেননি। তাহলে দেখুন, এনটিআরসিএর যদি দুর্নীতির কথা বলতে যায় তাহলে অনেক সময় লাগবে, এবং যেটি আমরা বলেছি বিভিন্ন সময়ে যে এনটিআরসিএর যে কার্যকলাপের কথা। আজকে যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে, সাধারণত এত বড় ভিডিও আমি আপনাদের জন্য আমার চ্যানেলে আপলোড করিনি, কিন্তু দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে এনটিআরসিএ যে পদে পদে কত দুর্নীতি করেছে এবং কী যে সমস্যা বেঁধে রেখেছে, আজকে এই সমস্যার সমাধান এনটিআরসিএকে করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।